রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গত 18ই ফেব্রুয়ারি বুধবার হোয়াইট হাউস থেকে প্রেরিত এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। এই চিঠিটি কি কেবলই মাত্র অভিনন্দন পত্র, নাকি এর মধ্যে লুকোনো আছে আরো কিছু কৌশলগত বার্তা, আমেরিকার বাংলাদেশের কাছে কিছু প্রত্যাশা? আজকে এই বিষয় নিয়েই কথা বলবো। আপনারা জানেন যে কূটনীতিতে কখনো সরাসরি চাপ প্রয়োগ করা হয় না। প্রত্যাশার কথা বলা মানেই এক ধরনের চাপ তৈরি হওয়া। এই যে চিঠিটি আমার সামনে আসে, এটি এই চিঠিটি আমি পড়েছি, বেশ কয়েকবার পড়েছি। আমি খুবই অবাক হয়ে দেখলাম এই চিঠির কোথাও গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচন প্রক্রিয়া এসব ব্যাপারে কিছু লেখেননি। অথচ এই আমেরিকা বাংলাদেশে বিশেষ করে 2018 সালের পর থেকে নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা এমন কোনো বিষয় নেই যেটা নিয়ে কথা বলেনি। বিশেষ করে তাদের একজন রাষ্ট্রদূত ছিল পিটার হাস, তিনি তো বাংলাদেশের সব বিষয়ে তার ঘুম হারাম হয়ে গিয়েছে। অথচ আজকে যখন তারেক রহমানকে একটি অভিনন্দন পত্র পাঠানো হলো, সেখানে মার্কিন প্রেসিডেন্ট এই গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে কথাই বললেন না। এই চিঠিতে প্রথম বাক্যেরই শেষ অংশ যেটা হলো, অ্যান্ড উইশ ইউ এ সাকসেসফুল টার্ম অ্যাজ প্রাইম মিনিস্টার অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। মানে ট্রাম্প উইশ করছে যেন তারেক রহমান তার পুরো টার্মটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারে। নিন্দুকেরা বলছে যে সাকসেসফুলি কমপ্লিট করার বিষয়টা অভিনন্দন পত্রে কেন আসছে? তার কি সাকসেসফুলি কমপ্লিট না করার কোনো ঝুঁকি আছে? আমি আরো কয়েকটা অভিনন্দন পত্র পড়লাম এই গুগলে সার্চ করে। আর কোনো দেশের সরকার প্রধানরা এরকম কোনো অভিনন্দন পত্র পাঠাননি। এটা অত্যন্ত বিস্তারিত এই অভিনন্দন পত্র, ছোট বাট খুব কি পয়েন্টস গুলো আছে। সাধারণত অভিনন্দন পত্রে দুই দেশের সম্পর্কের কথা বলা হয়, দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক আরো ভালো হবে এরকম বলা হয়, কিন্তু ট্রাম্প একেবারে খোলাখুলি ভাবে এখানে লিখেছেন। তিনটা বিষয় এই চিঠিতে গুরুত্ব পেয়েছে। একটা হলো যে ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে তিনি বলেছেন, a shared interest in fostering a free and open Indo-Pacific where strong sovereign nations can prosper. এই যে ইন্দো প্যাসিফিক রিজিয়ন নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা কথা শুনছি। ভারতের সাথে আমেরিকার যে ডিফেন্স ট্রিটিটা হলো, সেখানেও কিন্তু এই ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা, নিরাপত্তা নিয়ে কথা হয়েছে এবং বাংলাদেশকেও সেখানে একজন পার্টনার হিসেবে ইউএসএ চায়। এবং এর মধ্য দিয়ে যেটা হচ্ছে, এই ইন্দো প্যাসিফিক রিজিয়নের স্থিতিশীলতা নিয়ে যখন কথা বলা হচ্ছে, তখন কিন্তু এটা এই অঞ্চলে চীনের প্রভাবকে খর্ব করার একটা প্রচেষ্টা বলেই ধরা হচ্ছে। এছাড়া ধরেন এই সমুদ্র পথ ও বাণিজ্য নিশ্চিত করা এগুলো তো আছেই, কিন্তু এই চীনের সাথে বাংলাদেশের বর্তমান যে সম্পর্ক, সেইটাকে কতখানি কি করতে পারবে বর্তমান নতুন সরকার জানি না, কিন্তু ট্রাম্পের এই চিঠিতে কিন্তু সেই বার্তাটা আছে। এরপরে তিনি বলেছেন যে পারস্পরিক বাণিজ্য চুক্তি, এই যে কদিন আগে একটা ট্রেড ডিল হলো বাংলাদেশের সাথে, সেটা আবার গোপন, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট ট্রেড ডিল হলো। এটা হলো এই ইলেকশনের জাস্ট আগে আগে 9 ফেব্রুয়ারি হলো। এই ট্রেড ডিলটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকলেও অলরেডি অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল কি আছে এই ট্রেড ডিলে, এবং এই ট্রেড ডিলটা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী। সেখানে অনেক কিছু বলা আছে, যেটা যেমন আমেরিকার থেকে আমাদের গম কিনতে হবে, তো আমেরিকার গমের দাম বাজারের অন্যান্য দেশ থেকে আমরা যে দামে কিনি তার চেয়ে অনেক বেশি, অ্যাটলিস্ট 30% বেশি। তার মানে আমি সস্তায় ভিয়েতনাম থেকে, সস্তায় ইউক্রেন থেকে বা রাশিয়ার থেকে গম কিনতে পারতাম, কিন্তু এখন আমাকে বাধ্যতামূলকভাবে সার্টেন অ্যামাউন্ট আমেরিকার থেকে কিনতে হবে। এটা তো আমার দেশের স্বার্থের পরিপন্থী। এলএনজি গ্যাস, যেটা আপনারা দেখলেন কদিন আগে এক সিলিন্ডারে গ্যাস
ধাক্কায় প্রায় 60-70% বেড়ে গেল, কখনো কোথাও কোথাও ডাবল হয়ে গেছে। তো আমেরিকার কাছ থেকে অধিক দামে এই এলএনজি গ্যাস কিনতে হবে, এবং আমেরিকা যে কমিটমেন্ট দিচ্ছে যে এত পরিমাণ এলএনজি গ্যাস বাংলাদেশে পাঠাবে, তারা কিন্তু সময় মতো সেটা পাঠাতে পারছে না। অথচ এর আগে শেখ হাসিনা সরকার কাতার গভর্নমেন্টের সাথে কিন্তু একটা চুক্তি করেছিল এবং অনেক সস্তায় আমাদের এলএনজি পাওয়ার কথা ছিল। তো এইগুলো হলো এই গোপন প্রকাশযোগ্য না যে চুক্তি, সেটা। এবং তার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে দেশের ইন্টারেস্টটা পাইন মারা হয়েছে। এই যে আরো আরো আছে, দেখেন এই যে our trade relationship through the implementation of our agreement on reciprocal trade which benefits farmers and workers in both of our countries. এই বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের কৃষক কিভাবে উপকৃত হবে? শোনা যাচ্ছে জেনেটিক্যালি মডিফাইড প্রোডাক্টস, এগ্রিকালচারাল প্রোডাক্টস আসবে, বিশেষ করে যে বীজ, কৃষির যে ফসল, সেগুলো বাংলাদেশে আসবে। তো বাংলাদেশে তো কৃষক, তারা দীর্ঘদিনের তাদের বীজ সংরক্ষণ একটা ট্রেডিশনাল ওয়ে আছে। তো সেই আমাদের যে বীজের বৈচিত্র্য, আমাদের যে বীজ সংরক্ষণ পদ্ধতি, এই সব ঝুঁকির মুখে পড়ে যাবে যখন আমেরিকার থেকে জেনেটিক্যালি মডিফাইড সিডস আসা শুরু করবে। এবং জেনেটিক্যালি মডিফাইড সিডস, এটা এটার উপকারিতা কি? এটা যে ফসলের উৎপাদন বাড়ায়। ফসলে আমরা দেখি যে ফসলে যে পোকামাকড় হয়, জেনেটিক্যালি মডিফাইড এই ফসলে কিন্তু পোকামাকড় কম আসে, কিন্তু এর পরিবেশের উপরে ঝুঁকি নিয়ে কিন্তু কথা আছে। এই যে যেটা বলা যে কীট পতঙ্গ আসে না, কীটনাশকের ব্যবহার কম লাগে, কিন্তু এর ফলে আমরা যে বীজের যে বৈচিত্র্য, সেটা কিন্তু হারিয়ে ফেলছি। এবং পরিবেশের উপরে এর নেতিবাচক প্রভাব নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এবং এই যে যখনই জেনেটিক্যালি মডিফাইড বীজ আসা শুরু করবে, তখন এটা একটা কর্পোরেট প্রোডাক্ট হয়ে যাবে, এটা একটা ব্যবসার প্রোডাক্ট হয়ে যাবে। কৃষককে যখন ওই বীজটা কিনতে হবে, সেটা তাকে অনেক দাম দিয়ে কিনতে হবে, তখন কৃষককে ঋণ নিতে হবে। তার মানে বাংলাদেশের কৃষকের কতটা উপকার হবে, নাকি আমাদের কৃষির ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়বে, সেটা কিন্তু ভাবার বিষয়। আর বাংলাদেশ থেকে তো আমেরিকায় কৃষি পণ্য তেমন যায় না। আমরা আমেরিকায় মোস্টলি রপ্তানি করি হলো গার্মেন্টস। সুতরাং এই ট্রেড দিলে আমেরিকা আমাদের এখানে যতখানি লাভবান হবে, আমরা মনে হয় না ততটা লাভবান হব, কিন্তু সেটা করা হয়েছে। এই ট্রেড দিলে আরো বলা হয়েছে এই একটা complete the routine defense agreements that would finally give your military access to high-end American-made equipment, the best in the world. তার মানে একটা প্রতিরক্ষা চুক্তি করার কথা বলা হচ্ছে, যেটা কমপ্লিট করার কথা। জানি না ইউনূস কি গোপনে কোনো চুক্তি করার আয়োজন করে রেখে গিয়েছিলেন কিনা, কিন্তু আমেরিকার থেকেই আমাদের মিলিটারি প্রোডাক্টস কিনতে হবে, উইপন কিনতে হবে, আর্মস কিনতে হবে। তাহলে আমরা যে এখন সস্তায় কিনি, চায়না থেকে কিনি, টার্কির থেকে কিনি, অন্য অন্য দেশ থেকে কিনি, সেটার কি হবে? আমেরিকা আবার ঠিকমতো সাপ্লাই দিতে পারে না। এই যে ইন্ডিয়া 2020 সালে টাকা দিয়ে রাখছে, তাদের অনেকগুলো অ্যাপাচি হেলিকপ্টার দেওয়ার কথা, দিতে পারেনি। ইউক্রেনে সাপ্লাই দিতে পারেনি। সো আমেরিকা যে আপনি টাকা দিলেই সাপ্লাই দিতে পারবে, সেটাও না। তো আমাদের যে সামরিক সরঞ্জামের বৈচিত্র্য, সেটাও কিন্তু ঝুঁকির মুখে পড়ে যাবে। এবং আমরা এককভাবে আমেরিকার উপরে নির্ভরশীল হব কিনা, সেটাও একটা বিষয়। এছাড়াও আরো কিছু বিষয় এখানে ঝুঁকির মুখে পড়তে পারে, যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে যে ইউরেনিয়ামটা, সেটা রাশিয়ার থেকে আসার কথা, সেটা কি তখন আসতে পারবে কিনা? এই বাণিজ্য চুক্তি অনুযায়ী সেটা আসা কঠিন হয়ে যাবে। যদি আমরা আর কোথাও সোর্স না করতে পারি, তখন রাশিয়ায় যাব। চীনের সাথে আমাদের যে বর্তমান সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, আবার আমরা অনেক কিছুই চীন থেকে কিনি, সেটাও কিন্তু ঝুঁকির মুখে পড়ে যাবে এই বাণিজ্য চুক্তি। এবং সেইটা এই অভিনন্দন পত্রে মনে করিয়ে দিয়েছেন ট্রাম্প। এবং খুবই আরো পিকুলিয়ার হলো যে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত যে আছে, ব্রেন্ট ক্রিস্টেনসেন, তার কথাও এখানে বলে দিয়েছেন। তার মানে বোঝাচ্ছে যে ব্রেন্ট ক্রিস্টেনসেন কিন্তু এই বিষয়গুলো মনিটর করবে। আমি আর কোনো অভিনন্দন পত্রে দেখিনি যেখানে রাষ্ট্রদূতের নাম পর্যন্ত উল্লেখ করেছে।
তার মানে এখানে কিন্তু মানবিক বিষয়গুলো, গণতন্ত্রের বিষয়গুলো নাই। এখানে কেবলই বাণিজ্য, কেবলই স্বার্থ, এবং সেই স্বার্থে দেখা যাচ্ছে যে মার্কিন স্বার্থটাই এখানে বেশি প্রাধান্য পাচ্ছে। এতদিন দেশ বিক্রির কথা শুনেছি, ভারতের কাছে নাকি দেশ বিক্রি হয়ে গেছে, কিন্তু ভারতের সাথে করা কোনো চুক্তি এই স্বৈরশাসক ইউনূস কিন্তু বাতিল করতে পারেনি। কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেই কথা উঠছে যে এখন আমরা দেখছি দেশ বিক্রি কাকে বলে। 2008 সালে তারেক রহমান বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন আর রাজনীতি করবেন না এই মুচলেকা দিয়ে। 2025 সালের 25শে ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরেছেন। শোনা যায় তিনি ভারতের কাছে মুচলেকা দিয়ে এসেছেন, জানি না কি মুচলেকা দিয়েছেন। আর 26 সালের এই অভিনন্দন পত্র দেখে ভয় হচ্ছে যে ক্ষমতায় যাওয়ার জন্য তিনি আমেরিকার কাছে কি মুচলেকা দিয়েছেন। এরকম আর কোথায় কোথায় কি কি শর্তে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন, এটা আমাদের খেয়াল রাখতে হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।